আসসালামু আলাইকুম এসএসসি 25 কি অবস্থা তোমাদের সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। আমি সাব্বির আহমেদ সুইট, তোমাদের সুইট ভাইয়া, পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। আজকে তোমাদের এইচএসসি পরীক্ষা যে তোমরা সৃজনশীল লেখো না, সেই লেখার কিছু ট্রিক শিখাই দেবো যে কিভাবে লিখলে তুমি প্রতিটা সৃজনশীলে 10-এ 10 পাইতে পারো। এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া 10-এ 10 কি সম্ভব? হ্যাঁ, আমি তোমাকে বলছি যে এমন ভাবে তোমাকে লিখতে হবে যে তোমার টিচাররা তোমার 10-এ 10 দিতে বাধ্য। 10-এ 10 পাওয়া অবশ্যই সম্ভব। ম্যাক্সিমাম স্টুডেন্ট 9, 10 এমন করে তোমরা পেতে পারো যদি এই ট্রিক্সটা ফলো করো। আমি তোমাকে বলছি যে এইভাবে তুমি যদি লেখো তুমি 10-এ 10 পাইতে পারো। তো চলো দেখা যাক। প্রথমে দেখো, তোমার যে প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নে একটা কি দেওয়া থাকবে? উদ্দীপক। প্রশ্নে তোমাকে একটা উদ্দীপক দেওয়া থাকবে। তারপরে তোমার ক, খ, গ, ঘ 4টা প্রশ্ন দেওয়া থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। ধরো আমি এখানে 3টা প্রশ্ন লিখেছি যে সিভিটা শব্দের অর্থ কি। এরপরের প্রশ্নটা হচ্ছে পৌরনীতির সাথে ইতিহাসের 2টি সম্পর্ক লিখো। এইরকম তোমার প্রথম প্রশ্নটা জ্ঞানমূলক এবং দ্বিতীয় প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া থাকবে। এরপরে যে 3 নম্বর প্রশ্নটা দেওয়া থাকবে সেটা হচ্ছে উদ্দীপক রিলেটেড। উদ্দীপকের সাথে যে তোমার যে আলোচ্য বিষয়টি, তোমার যে উদ্দীপকের যে বিষয়ের উপর ইঙ্গিত দেওয়া হয়েছে তা অধ্যয়নের গুরুত্ব বর্ণনা করো। মানে উদ্দীপকের তুমি তোমার যে বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে, উদ্দীপকের একটা বিষয় বলা থাকবে, সেই যে বিষয়ের উপর তোমার ইঙ্গিত দেওয়া হয়েছে তা অধ্যয়নের গুরুত্ব বর্ণনা করো। এমন 4টা প্রশ্ন দেওয়া থাকবে তোমার ক, খ, গ, ঘ। এবার তুমি কিভাবে লিখবা এই 4টা প্রশ্ন আমি তোমাকে বলছি। দেখো, তোমার খাতা পাওয়ার পর তোমার এইভাবে মার্জিন টানতে হবে। যে এইভাবে আমি যেভাবে তোমার টেনেছি এইভাবে তোমার টানতে হবে। অনেকে কি করো যে এইভাবে তোমরা লাগাই দাও, এটা লাগাই দিবা না, এটা মানে তোমরা এইভাবেই টানবা, মার্জিন টানবা এইভাবে। তোমার তোমার যে খাতা পাওয়ার পর তোমার এইভাবে মার্জিন টানবা। টানার পর তোমার যে ক, খ, গ, ঘ কিভাবে তোমাকে লিখতে হবে সেটা তোমাকে আমি এখন বলছি। দেখো, আমি এগুলো মুছে দিচ্ছি এখন আপাতত। দেখো, তোমার যখন তুমি খাতাটা পাবা, তোমার যে প্রশ্নটা তুমি দেখবা যে প্রথম প্রশ্নটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, রাইট? প্রথম প্রশ্নটা জ্ঞানমূলক। তুমি তখন লিখবা যে 1 নম্বর প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে তোমরা একটা দাগ দিবা। অনেকে কি করে ডিজাইন করো, তোমরা অনেকে ডিজাইন করো। বিশ্বাস করো এই ডিজাইনের পরে কোনো মার্ক নেই, কোনো মার্ক নেই এই ডিজাইনের পরে। ওদের মানে শুধু শুধু তোমাদের টাইম নষ্ট হবে। এটা তোমার ডিজাইনের পরে কোনো মার্ক নেই। তো তোমরা এই যে অনেকে ডিজাইন করো, এই ডিজাইনটি করবে না। বরং কিছু কিছু টিচারের কাছে এগুলো বিরক্তির কারণ। তোমার পরীক্ষায় সর্বপ্রথম তোমার খাতাটাকে পরিষ্কার রাখতে হবে। খাতাটা তোমার পরিষ্কার রাখতে হবে, কাটাকাটি বেশি করা যাবে না। তোমার হাতের লেখা ফ্যাক্ট না, হাতের লেখা যেমনই হোক না কেন। অনেকেই বলতে পারো ভাইয়া আমার তো হাতের লেখা খারাপ। হাতের লেখা কোনো বিষয় না। তুমি খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, তার জন্য কাটাকাটি বেশি না হয়। লাইনগুলোকে যাতে মানে একটু ফাঁকা 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 দিয়ে লিখবা, লাইনগুলো যাতে একসাথে লেগে না যায় সেভাবে লিখবা। তো 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে তুমি এভাবে দাগ দিবা একটা। দেওয়ার পরে তোমার তোমার যে প্রশ্নটা দেখা যাচ্ছে সিভিটাস শব্দের অর্থ কি, বা যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে যে সুশাসন ধারণার প্রবক্তাকে, বা তোমার হচ্ছে যে কোনো প্রশ্ন থাকতে পারে যে স্বচ্ছতা বলতে কি বোঝো, আইনের শাসন বলতে কি বোঝো, বা তোমার হচ্ছে যে সিভিক শব্দের অর্থ কি। এই প্রশ্ন থাকতে পারে জ্ঞানমূলক প্রশ্ন। তো তোমার হচ্ছে যে তোমার ক নম্বর প্রশ্ন দিবা, 1 নম্বর প্রশ্নের উত্তর এখানে দিবা ক। ওকে, ক দেওয়ার পর তুমি লিখবা যে সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। ওকে, সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। তুমি এটা এক লাইনে লিখলে। অনেকে কি করে যে সিভিটাস শব্দের অর্থ তোমরা শুধুমাত্র লিখে দাও যে নগর রাষ্ট্র। এটা লিখবে না। এটা লিখলেই প্রথমে স্যারের যে টিচার তোমার কথা দেখবে তোমার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হয়ে যাবে। তুমি পুরো লাইনটা লিখবা যে সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। বা তোমার অনেকে তোমরা লেখো যে এমন প্রশ্ন আসে যে সুশাসন ধারণার প্রবর্তককে তোমরা লিখে দাও বিশ্ব ব্যাংক। তখন হুট করে বিশ্ব ব্যাংক লিখবা না, তোমরা ফুল লাইনটা লিখবা যে সুশাসন ধারণার প্রবক্তা হচ্ছে বিশ্ব ব্যাংক। তো এইভাবে লিখবা তোমরা। ওকে, এবার তোমরা যে খ নম্বর প্রশ্নটা লিখবা, খ নম্বর তোমার 2 স্টেপে লিখতে হবে। আমি এই পুরোটাই মুছে দিচ্ছি তোমার। তোমরা যখন খ নম্বরটা লিখবা, খ নম্বর প্রশ্নটা লিখবা, তোমরা কি করবা যে তোমরা দিবা যে খ, তারপরে দিবা যে খ। খ নম্বর লিখার পর তোমার 2টা মানে স্টেপে লিখতে হবে। খ নম্বর তোমার আছে পৌরনীতির সাথে ইতিহাসের 2টি সম্পর্ক লিখো। এখন তুমি যে লিখবা যে পৌরনীতির সাথে ইতিহাসের সম্পর্ক
ইতিহাসের সম্পর্ক ঘনিষ্ঠ উভয়ই কি সামাজিক বিজ্ঞানের দুইটি শাখা, এভাবে লিখবা। সামাজিক বিজ্ঞানের দুইটি শাখা। এটা প্রথম স্টেপে তুমি লিখলে যে পৌরাণিকের সাথে ইতিহাসের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, উভয়ই সামাজিক বিজ্ঞানের দুইটি শাখা। এরপরে তুমি যে পৌরাণিক ইতিহাসের দুইটি সম্পর্ক, পৌরাণিকের সাথে ইতিহাসের দুইটি সম্পর্ক, এখানে সেকেন্ড স্টেপে যে পৌরাণিকের সাথে ইতিহাসের দুইটা সম্পর্ক লিখবা। তোমার টোটাল খ নম্বরটা তুমি শেষ করবা কয় লাইনে? 5 থেকে 6 লাইনে। 5 থেকে 6 লাইনে। প্রথম স্টেপে তুমি তোমার যে জ্ঞানমূলক যে ইয়েটা দিয়ে দিবা যে পৌরাণিকের সাথে ইতিহাসের সম্পর্ক ঘনিষ্ঠ, অত্যন্ত সম্পর্ক ঘনিষ্ঠ এবং উভয়ই সামাজিক বিজ্ঞানের দুইটি শাখা। ওকে, তারপরে তুমি পৌরনীতি আর সামাজিক ইতিহাসে যেই দুইটি আছে সম্পর্ক, তুমি সেই সম্পর্ক সম্পর্কে প্রাসঙ্গিক কিছু লিখবা যাতে তোমার লেখাটা প্রাসঙ্গিক হয়। তোমার হচ্ছে এখানে বানায় লেখার কিছু নেই, তো তুমি এখানে এইভাবে লিখবা। লেখার পরে তুমি তোমার লাইনটা হবে 5 থেকে 6 লাইন, ক নম্বরটা। ওকে, এরপরে তুমি যখন গ নম্বর প্রশ্নটা লিখতে যাবা, গ নম্বর তো তোমার উদ্দীপক থেকে লিখতে হবে। তো উদ্দীপক দেওয়া থাকবে তোমার, এবং এই ধরনের প্রশ্ন থাকবে যে উদ্দীপকে যে বিষয়ের উপর ইঙ্গিত দেওয়া হয়েছে তা অধ্যয়নের গুরুত্ব বর্ণনা করো। উদ্দীপকে যে বিষয়ের উপর ইঙ্গিত দেওয়া হয়েছে, উদ্দীপক দেওয়া থাকবে, হয়তোবা উদ্দীপক 2 স্টেপে দেওয়া থাকতে পারে। এক হচ্ছে প্রথম একজন তোমার হচ্ছে উদ্দীপক বিষয় বলবে, আর দুইটা মানে স্টেপে দেওয়া থাকতে পারে। প্রথম স্টেপটা তোমার গ লিখতে হবে, পরের স্টেপটা তোমার ঘ এ তোমার লিখতে হতে পারে, এমন তোমার দেয়া থাকবে 2টা স্টেপে, বা একটা স্টেপেও দেয়া থাকতে পারে। উদ্দীপক একটা দেয়া থাকবে, আমি এখানে উদ্দীপক লিখিনি। তো যে বিষয়ের উপর ইঙ্গিত দেওয়া হয়েছে তোমার, তো ধরো উদ্দীপকের বিষয়টা হচ্ছে পৌরনীতি এবং সুশাসনের সাথে সম্পর্কিত, পৌরনীতি এবং সুশাসনের বিষয়টি আলোচনা করা হয়েছে উদ্দীপকে। তো তুমি এখানে লিখবা যে গ নম্বরটি যখন লিখবা, আমি ভুল মুছে দিচ্ছি এখানে, তুমি যখন গ নম্বর লিখবা, তখন তোমাকে প্যারা প্যারা করে লিখতে হবে। তুমি একটা না যে লিখেই যাবা, এমন এইভাবে লিখলে তুমি জীবনে ভালো মার্ক পাবা না। তোমাকে প্যারা প্যারা করে লিখতে হবে। গ নম্বরের জন্য তুমি 3টা প্যারা করবা, মানে 3টা পেজ নিবা। এই 3টা পেজে তুমি 3টা প্যারা করবা। ধরো একটা পেজ, এই পেজে তুমি যখন গ নম্বর লিখতে শুরু করবা, তুমি এখান থেকে শুরু করবা, নিশ্চয়ই তুমি এখান থেকে শুরু করবা। শুরু করে তোমার এই পর্যন্ত এসে তুমি লাইনটাকে স্টপ করে দিবা, মানে একটা প্যারা করবা। আমি তোমাকে দেখাচ্ছি। ধরো তুমি উদ্দীপকের বিষয়টি হচ্ছে যে বিষয়ের সাথে সম্পর্কিত, এবার লিখবা। প্রথমে উদ্দীপকের আলোচ্য বিষয়টি পৌরনীতি ও সুশাসনের সাথে সম্পর্কিত। পৌরনীতি ও সুশাসনের সাথে সম্পর্কিত, যা অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। এবার লিখবা। লিখার পরে তুমি এভাবে একটা লিখবা, এভাবে লিখবা। লিখার পরে তুমি এখান থেকে প্যারা শুরু করবা। ওকে, এবার লিখবা যে উদ্দীপকের যে উদ্দীপক দেওয়া থাকবে সেই অনুযায়ী তুমি প্যারা লিখবা। এভাবে প্যারা প্যারা করে লিখবা। লেখার পরে এভাবে লিখবা। তুমি লেখার পরে এই যে খাতার শেষ না, খাতার শেষ দিকে এসে, এই খাতার শেষ দিকে এসে এইখানটায় তুমি লাইনটাকে স্টপ করে দিবা। এখান থেকে তোমার লাইনটা স্টপ করে দিবা। এখান থেকে তুমি শুরু করবা যে উদ্দীপকের আলোচ্য বিষয়টা হচ্ছে পৌরনীতির সাথে সম্পর্কিত। এই পর্যন্ত আসবা। আসার পরে এখান থেকে তুমি প্যারা লেখা শুরু করে এই পর্যন্ত লিখলে, লিখার পরে এখান থেকে তুমি লাইনটা স্টপ করে দিয়ে এইখানে আবার এখান থেকে তুমি লেখা শুরু করবা। লেখা শুরু করে তোমার পরের পেজে গিয়ে, ধরো এটা পরের পেজে গিয়ে তুমি লিখবা। লেখার পরে এত দূরে লিখবা, এত দূরে লিখবা। লেখার পরে তোমার লাইনটাকে 2টা প্যারা হয়ে গেল, তোমার লাইনটাকে স্টপ করে দিবা। আবার এখান থেকে শুরু করবা। শুরু করে এখান থেকে প্যারা প্যারা লিখে তুমি পরের পেজে গিয়ে আবার পরের পেজে যাবা। পরের পেজে গিয়ে তুমি কি করবা? পরের পেজে গিয়ে এত দূরে লিখবা। এত দূরে লিখে তোমার যে 3টা প্যারা হয়ে গেল, তারপরে তুমি লিখবা। আর তাই বলা যায় যে উদ্দীপকের সাথে যে বিষয়ের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন। এইভাবে 3টা প্যারা করবা 3টা পেজে। ঘ নম্বরের জন্য 4টা প্যারা করবা 4টা পেজে। তুমি যদি এইভাবে প্যারা প্যারা করে লেখো, আমি যেভাবে বললাম, এভাবে যদি তুমি লিখতে পারো, বিশ্বাস করো তোমার টিচার, তোমার যে নাম্বার কাটাটা তো টিচারের জন্য কঠিন। টিচার কেন কাটবে নাম্বার এভাবে লিখলে? কি কারণে কাটবে?
নাম্বার তো কাটবে না, কাটার কোনো চান্সই নেই। তোমার 10-এ 10 দিবে টিচার, 9 দিবে টিচার, 10-এ 10 দিবে, প্রত্যেকটা সৃজনশীলে 9-10 এভাবে তুমি প্রত্যেকটা সৃজনশীলে মার্ক পাবা। আমি খুব ভালো মার্ক পেয়েছিলাম এভাবে লিখে, তুমিও এভাবে লিখলে ভালো মার্ক পাবা, আমি তোমাকে বলছি। তো তুমি গ নম্বরটা এভাবে লিখবা, আর গ নম্বরটার জন্য 4টা প্যারা করবা। তুমি এখন বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করো, তোমার হাতে বেশি যেহেতু আর টাইম নাই বেশি, তোমার সামনে এসএসসি পরীক্ষা, তোমার আছে বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করো। এইচএসসি তে আসা যেই বোর্ড কোশ্চেন গুলো বারবার সলভ করো, বিভিন্ন কলেজে আসা কোশ্চেন গুলো সলভ করো, তাইলে তুমি দেখবা যে মানে একই ক্যাটাগরির প্রশ্ন তোমার ঘুরাই ফিরাই তোমার বোর্ডে কমন আসতেছে। তুমি বারবার এই বোর্ড কোশ্চেন গুলো সলভ করো, তাইলে তুমি দেখবা যে ভালো একটা তুমি মার্ক তুমি তুলতে পারতেছো। তো দেখা হবে পরবর্তী ভাবে কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।